হ্যালো। হ্যালো, ওকে। ওয়েলকাম এভরিওয়ান। এবং আজকে আমরা রাইটিং টাস্ক নিয়ে ডিসকাস করব। রাইটিং টাস্ক ওয়ান। আপনারা কে কে আমাকে শুনতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন না, ক্লিয়ারলি এটা কিনা একটু আমাকে রেইজ হ্যান্ড করতে হবে। শোনা যাচ্ছে? ওকে, ফাইন। তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে রাইটিং টাস্ক ওয়ান। এখন সে ফর এক্সাম্পল রাইটিং টাস্ক ওয়ান কি? রাইটিং টাস্ক ওয়ান হচ্ছে আইএলটিএস যারা একাডেমিক এক্সাম দিবেন তাদেরকে বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে 150 ওয়ার্ডস লিখতে হবে এবং বিভিন্ন টাইপের গ্রাফ দেওয়া হবে। এবং অন স্ক্রিন আপনারা কিছু গ্রাফ দেখতে পাচ্ছেন। তো এই গ্রাফটার নাম হচ্ছে লাইন চার্ট। এরকম কিছু গ্রাফ দিতে হবে, আপনাকে এটা 150 ওয়ার্ডসে ডিসক্রাইব করতে হবে। আচ্ছা, সে ফর এক্সাম্পল এটাকে আমি লাইন চার্ট বললাম। এটাকে কি চার্ট বলা হয় বলতে পারবেন কেউ? যেখানে আমি কাজটা ধরেছি, এটাকে কোন চার্ট বলা যেতে পারে? এটা বার চার্ট। ওকে, দিস ওয়ান, এটাকে কোন চার্ট বলা যেতে পারে কেউ বলতে পারবেন? বার চার্ট। এটাকে কোন চার্ট বলা যেতে পারে? এটা হলো প্রসেস। এটাকে কোন চার্ট বলা যেতে পারে? এটা হচ্ছে ম্যাপ। থ্যাংক ইউ। এন্ড দিস ওয়ান ইজ অলসো ম্যাপ। তো রাইটিং টাস্ক ওয়ানে আপনার কি কি বিষয় থাকবে সেটা আমরা একটা যদি লিস্ট করি তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। এখন সবগুলো তো আর পরীক্ষায় থাকবে না, কিছু পরীক্ষায় যে কোনো একটা আপনার পরীক্ষায় থাকবে। হ্যাঁ, লেটস গো। নাম্বার ওয়ান, লাইন চার্ট উইথ টাইম দিয়ে থাকবে। টাইম, টাইমের সাথে লাইন চার্ট কিভাবে পরিবর্তন হয় সেটা দিয়ে থাকবে। যেমন হচ্ছে এটা লাইন চার্ট দেখেন, এবং এখানে টাইম দিয়ে বিষয়টা পরিবর্তন হচ্ছে। লাইন চার্ট উইথ টাইম। নাম্বার টু, বার চার্ট আসতে পারে পরীক্ষায়, অর উইথ টাইম। অর দিয়ে রাখি তাহলে সব বুঝবেন। অর, একই ঘটনা, বার চার্ট উইথ টাইম। তাহলে দেখেন এখানে বার চার্টে যে বার চার্ট আছে, এবং এটা বার চার্ট কিন্তু এতে টাইম আছে সাইডে। তা টাইমের সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা পরীক্ষায় থাকতে পারে। আবার গোল চাকতির মতো একটা জিনিস আছে, এটাকে আমরা বলি পাই চার্ট। এটাও টাইমের সাথে চেঞ্জ কিভাবে হলো সেটা থাকতে পারে। এই দেখেন পাই চার্ট, গোল চাকতি টাইমের সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে। অর টেবল উইথ টাইম কিভাবে থাকতে পারে পরীক্ষায়? টেবল থাকতে পারে। টেবল তো আপনারা আপনার ছোটবেলা থেকে করছেন, কাজে এটাকে আমার দেখানোর প্রয়োজন মনে করছি না। টেবল উইথ টাইম, এই চারটা থাকতে পারে। অর বার চার্ট পরীক্ষায় থাকতে পারে উইদাউট টাইম, মানে টাইমের সাথে পরিবর্তন হয়নি, বেটার কম্প্যারিজন। যেমন দিস ওয়ান, দেখেন এখানে কিন্তু টাইমের সাথে পরিবর্তন হয়নি। এই যে সেলফ ক্যাটারিং, বিভিন্ন কিছুর সঙ্গে, বিভিন্ন দেশের বিভিন্ন কিছুর সঙ্গে কম্প্যারিজন হচ্ছে, কাজে টাইম নিয়ে কিন্তু কোনো আলাপ নেই, টাইমের সাথে কোনো কিছু চেঞ্জ হয় না। তারপর আর কি আসতে পারে? পাই চার্ট উইদাউট টাইম, মানে কম্প্যারিজন। অর কিন্তু, অর কিন্তু আর হতে পারে কি? টেবল উইদাউট টাইম আসতে পারে। আবার আপনি কি প্রশ্ন করতে পারেন লাইন চার্ট কি আসতে? হ্যাঁ, লাইন চার্ট আসতে পারে উইদাউট টাইম, সব অফ। লাইন চার্ট উইদাউট টাইম। আবার দেখেন ফ্লো চার্ট আসতে পারে, ফ্লো চার্ট উইথ লাইফ সাইকেল, কোনো কিছুটা লাইফ সাইকেল নিয়ে আসতে পারে। যেমন ধরেন এই যে ফ্লো চার্ট আসছে একটা, এটা প্রসেস, আর এটা হচ্ছে লাইফ সাইকেল, মানে কোনো কিছুর একটা লাইফ সাইকেল, জন্ম এইভাবে। আবার ফ্লো চার্ট উইথ বিভিন্ন ধরনের প্রোডাকশন সাইকেল, একটা ন্যাচারাল, একটা হচ্ছে ম্যান মেড। আবার ম্যাপ আসতে পারে, ম্যাপ
উইথ টাইম, এই যে একটা জায়গা কিভাবে পরিবর্তন হলো, আসতে পারে। আবার আসতে পারে ম্যাপ উইথ প্ল্যানিং। দেখছেন, লিখতে লিখতে 12টা আইটেম হয়ে গেছে, কি এক কাহিনী। তাহলে এতগুলো টাইপের আমাদের হচ্ছে হলো সিলেবাসটা এরকম। ভয় খেয়ে গেছেন মনে হয় অনেকে, তাই না? হাই সর্বনাশ, চার যদি এতগুলো আসে তাহলে তো মুশকিল। টাইম নাই আপনার, প্রিপারেশন কোনগুলো নিলেই হবে মোটামুটি, এগুলো নিলে বাকিগুলো যেটা লেখা যায় আর কি। মোটামুটি এই চারটা গ্রাফ যদি আপনি বুঝে একবার করেন, কারণ একই জিনিস লাইন, একই জিনিস আবার বার হতে পারে। আমি তো আসলে ব্যান্ড নাইনের জন্য পড়াচ্ছি না। ব্যান্ড নাইনের জন্য যদি পড়াইতাম, তাহলে যেটা করতাম আমি, এই প্রতিটা বিষয় খুঁটে 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 সলভ করাতাম। কিন্তু সেটা তো আসলে পসিবল না, ব্যান্ড নাইনের জন্য পড়াচ্ছি না গাইস, আমাকে মাফ করেন, আমি ওই টিচার না। তো কারো যদি টিচার দরকার হয়, আই এম নট দ্য রাইট পারসন। সো লাইন চার্ট উইথ টাইম, তাহলে আপনার বেসিকলি যদি আপনি চারটা টাইপ শিখেন, তাহলে বাকি চার গ্রাফগুলো আপনি আসলে লিখতে পারবেন, মানে ওই একই টাইপের জিনিস দিয়ে লিখতে পারবেন। তাহলে আপনি এই চারটার উপরে মনোযোগ রাখতে হবে। ঠিক আছে, লাইন চার্ট যে লিখতে পারে সে মোটামুটি বার পায়ও লিখতে পারে, যদিও আমরা ক্লাসে এগুলোকে আলাদা আলাদা ভাবে শিখাবো আজকে। তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি ইউর সিলেবাস। এই সিলেবাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, পরে আলোচনা হবে, আপাতত মনে রাখি যে আমরা এই সিলেবাসটা সলভ করি। তাহলে এতগুলো টাইপের আপনার হচ্ছে, আমি রিয়েল সিলেবাসটা দিলাম, এর বাইরে আরো কিন্তু কথা আছে জানেন, আর ভয় পাইেন না। এর বাইরেও আরেকটা আইটেম আছে, সেটাকে বলে সার্ভে। সার্ভে রাইটিং, এটা কিন্তু ডিফারেন্ট, এটা পরীক্ষায় খুবই কম আসে, আসলেই অন্যভাবে লিখতে হয়। তো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি টাইপ, হুম, দিস ইজ দ্য টাইপ ফর ইউর লাইটিং প্রিপারেশন, রাইটিং টাক্সনের। বাট আমি যেগুলো লাল করে দিলাম সেগুলো হচ্ছে ফরজ, এগুলো সলভ করতেই হবে। তাহলে আমরা চলেন আজকে আমরা যেটা করবো, আমরা ভেঙে ভেঙে শিখবো কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়, কিভাবে ওভারভিউ লিখতে হয়, ভেঙে ভেঙে একদম। হুম, প্লাস লার্ন ইন্ট্রোডাকশন। আমার একই প্রসেস, আমি 4-5টা ইন্ট্রোডাকশন আপনাদেরকে দেখাবো, তারপর আপনারা আমাকে একটা প্রডিউস করে দেখান। দিস ওয়ান, ইন্ট্রোডাকশন লিখতে গেলে যেটা মজার বিষয়, খুবই মানে হিসাব নিকাশের প্রয়োজন, সেটা হচ্ছে কি, আপনার না গ্রাফটা একটু বুঝতে হবে, যে এই গ্রাফটাতে কি বলছে। যদি নাই বোঝেন গ্রাফ, তাহলে এগুলো দিয়ে কি হবে বলেন, কোনো লাভ নাই। গ্রাফের জন্য তাহলে টাইটেলটা পড়া লাগবে, 1 নম্বর কাজ। পার্সেন্টেজ অফ টুরিস্ট টু ইংল্যান্ড হু ভিজিটেড ব্রাইটন অ্যাট্রাকশন, তিনি ভিজিট করেছেন। তাহলে এগুলো পার্সেন্টেজ অফ টুরিস্ট, তাহলে এগুলো একটু বুঝি। দেখেন এটা হলো ভার্টিক্যাল অ্যাক্সিসে কি আছে, পার্সেন্টেজ গুলো আছে, এইখানে টাইমের পিরিয়ড আছে, এগুলো হচ্ছে টাইম। তাহলে টাইমের সাথে কিভাবে পরিবর্তন হয়েছে, এগুলো হচ্ছে আমাদের লেজেন্ড। এই যে এই হলুদ মানে এই হলুদ ফেস্টিভ্যাল, এটা হচ্ছে এইটা হলো প্যাভিলিয়ন, মানে হচ্ছে প্যাভিলিয়ন। আর এগুলো কি, এগুলো এখানে বলা আছে ডিফারেন্ট টাইপস অফ অ্যাট্রাকশন, মানুষ দেখতে যায় আর কি। তাহলে মোটামুটি আমার গ্রাফটা বোঝা শেষ, যে গ্রাফটা এই বিষয় নিয়ে আলোচনা করেছে। তো তারপরে আমি একটা পয়েন্ট যদি ধরি, তাহলে এখান থেকে যেটা বিষয় বের করা যায়, less than 50% এত সালে, অর্থাৎ 1995 সালে ভিজিট করেছি। একই সালের মধ্যে ফেস্টিভ্যাল ভিজিট করেছিল প্রায় 25%-এর মতো। এই তো, এইটাই হইতেছে আর কি গ্রাফটা বোঝা। তো শুরুতে আমরা খুবই অনাগ্রহ থাকি আপনাদের, গ্রাফ বুঝে কি হবে, গ্রাফ না বুঝলে বা ইন্ট্রোডাকশন লিখতে পারবেন না। কাজেই সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড না গিয়ে আগে গ্রাফটা আগে কি করেন বুঝে নেন। গ্রাফ না বুঝলে কিন্তু ধরা খাইতে হবে, কিভাবে ধরা খাইতে হবে এটা, এটাতে টের পাবেন না। অন্য আরেকটা যখন সলভ করতে যাবেন দেখবেন যে ইন্ট্রোডাকশন লেখছেন কিন্তু 0 পাইছেন, দিস ইজ বিকজ আপনি এটা ইন্ট্রোডাকশন হয়নি, তাহলে গ্রাফটা বুঝতে হবে। তো এইটা যদি টিপিক্যাল একটা ইন্ট্রোডাকশন আমরা লিখতে চাই, শুরুতে যেটা লেখা দরকার,
টাইপ অফ চার্ট, এটা কোন টাইপের চার্ট আমাকে কি বলবেন চ্যাট বক্সে, বা আমার বক্সে বলি কোন টাইপের চার্ট এটা? সুন্দর, এটাকে আমরা লাইন চার্ট বলি। তাহলে আপনি সুন্দর করে টাইপ অফ চার্টটা লিখে ফেলবেন, দা লাইন চার্ট। দা লাইন চার্ট, ব্যাস। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাকে এর ভার্ব বুঝতে হবে। এই ভার্ব নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। তো অনেকে ইলাস্ট্রেট ইউজ করে, অনেকে প্রেজেন্ট ইউজ করে, অনেকে ডিপিক ইউজ করে, কিন্তু সে ফর এক্সাম্পল আপনি সেলস এর বিষয়ে আপনি ধরেন বলছেন ইলাস্ট্রেট। আপনি ইলাস্ট্রেট মানে জানেন? একটু কেমব্রিজ ডিকশনারিতে সার্চ দিয়ে দেখেন, হতাশ হবেন। প্রেজেন্ট মানে যাবেন, দেখবেন যে আপনার রাইটিং এর সাথে মিলবে না। ওইটা তখন আমি বলবো এফেক্টিভ ইউজ হয় না। তো আপনি রিস্ক ফ্রি কাজ করেন, তারপরে এফেক্টিভ ইউজটা পড়ে। যেমন ইলাস্ট্রেট এর সাথে আবার সেলস কথাটা খুব ভালো যায়, এটার সাথেও ইলাস্ট্রেট যায় কিনা, কলোকেট করে কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, মানে টু গেট অ্যাকচুয়ালি ব্যান্ড, ভেরি ব্যান্ড স্কোর। আমরা মনে করি যে কোনো একটা লিখলেই হলো, যে কোনো একটা লিখলেই হলো না, যে মিলতে হবে পরের কথার সাথে, তাহলে আসলে আপনি ইউ উইল গেট দ্য ফুল মার্কস। তো এই রিক্সা না দিয়ে আপনি না টেস্ট চেঞ্জ করে দিয়ে লেখেন ইটস শোয়িং। যদি দুইটা হইতো, যেমন লাইন চার্টস, তাহলে লিখে ফেলতেন কি, কি লিখে ফেলতেন বলেন তো? যদি লাইন চার্টস হতো, মানে দুইটা চার্ট যদি থাকতো পাশাপাশি, কারণ দুইটা চার্ট যদি পাশাপাশি, এই যে এখন দুইটা চার্ট আছে, তো লাইন চার্টস, তখন কি লিখতেন বলেন তো? চ্যাট বক্সে লেখেন তো, তখন কি লিখতেন? গ্রেট। তখন আপনি লিখতেন হচ্ছে কি, আর শোয়িং, যদি এটা চার্টস হতো। আর এখন তাহলে চার্ট, ক্লিয়ার? তাহলে দ্য লাইন চার্ট ইজ শোয়িং কি দেখাচ্ছে? শুরুতে আমরা একদম বলা যায় যে আমরা না এটা আজকে তিনটা ভার্সন শিখবো, একদম তিনটা ভার্সন। এখন যার যেটা ভালো লাগে, যে যতটুকু ক্যাপাবল, বা দুইটা ভার্সন শিখবো, যে যতটুকু ক্যাপাবল ততটুকু লিখবো। ধরেন এখানে একটা ভার্ব লিখে পারে, একটা ওয়ার্ড লিখে পারেন চেঞ্জেস। চেঞ্জেস লিখে ফেললেন ইন দা, এবার ড্যাশ অফ। তাহলে এখানে কিন্তু নাম্বার, অ্যামাউন্ট, পার্সেন্টেজ, কি অফ, আপনি এখানে লিখে ফেলবেন পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ ইন দা পার্সেন্টেজ। এখন আপনার ধরেন একটু, আপনি একটু ভালো মানের রাইটিং লিখতে চান, তাহলে প্রপোর্শন লিখতে পারেন পার্সেন্টেজের পরিবর্তে। আর আপনাদের এখানে যাদের সন্দেহ তৈরি আছে, ভাই এটা কি হবে আমি বুঝতেছি না, তাহলে তার জন্য ইন দা ফিগার ফর, রিস্ক ফ্রি কাজ, ইন দা ফিগার ফর লিখে দিবেন, কাহিনী পড়ানো শেষ। আচ্ছা, আপনি অবশ্যই দুই তিনবার ট্রাই করবেন, দেখেন আপনি বুঝতে পারেন কিনা। যদি না পারেন তাহলে আপনার জন্য অস্ত্র আছে, সেটা হচ্ছে ইন দা ফিগার ফর। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ইন দা ফিগার ফর, যদি আমরা না বুঝি আর কি। তো এখানে আমি বুঝছি যেহেতু, এখানে আর আমার লেখার দরকার নাই। ওকে, ইন দ্য পার্সেন্টেজ অফ, কিসের পার্সেন্টেজ? টুরিস্ট, টুরিস্ট। ওকে, এইবার যদি আমরা বলি ইন দ্য পার্সেন্টেজ অফ টুরিস্ট, কোথায়? ইন ইংল্যান্ড, ইন ইংল্যান্ড, ব্যাস। তারপরে কোথায়, কতক্ষণ সময় জুড়ে? তাহলে আমরা 1980 থেকে 2010, প্রায় 30 বছর, ওভার এ পিরিয়ড অফ 30 ইয়ার্স, স্টার্টিং ফ্রম, কত থেকে স্টার্টিং হয়েছে? 1980। এখন আহ, এই যে রাইটিংটা আমি লিখলাম, এই রাইটিং আমার কতগুলো পার্ট আছে দেখেন। দ্য লাইন চার্ট, এটাকে আমি বললাম টাইপ অফ গ্রাফ, ইজ শোয়িং, ভার্ব, তারপরে টাইটেল, দেন জায়গার নাম,
তারপরে টাইম পিরিয়ড। তাহলে পাঁচটা পার্ট, হ্যাঁ। দ্য লাইন চার্ট, এটা হচ্ছিল টাইপ অফ চার্ট। প্লাস ভার্ব, প্লাস টাইটেল, প্লাস প্লেস, প্লাস টাইম। এই পাঁচটা জিনিস যোগ করে দিবেন, সূত্র শিখে রাখেন, সমান সমান ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে কাহিনী। কিন্তু এখানে একটা আলোচনা আছে, সেটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশনটা সম্পূর্ণ না। এই ইন্ট্রোডাকশনটার মান হচ্ছে 5.5, 5.5। কেন? কারণ এটা একটা ইনকমপ্লিট ইনফরমেশন দিচ্ছে। হোয়াই ইট ইজ ইনকমপ্লিট ইনফরমেশন? কারণটা দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই, যে জিনিসটা আমরা লক্ষ্যই করি না। একটা ইন্ট্রোডাকশনে সব ইনফরমেশন থাকবে, দ্যাটস ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। সে ফর এক্সাম্পল, আমি যদি এখানকার আলোচনা করি, দেখেন আমি কিন্তু এটার কথা বলছি, এটার কথা বলছি, দিস ওয়ান আই হ্যাভ ডান, কিন্তু আমি কিন্তু এই অ্যাট্রাকশনের আলোচনাটা এখানে ইনক্লুড করিনি। কাজেই দিস ইজ নট এ গুড ওয়ান, দিস ইজ নট এ গুড ওয়ান। আপনাকে যেটা করতে হবে, মনে রাখতে হবে, এমন একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে যেখানে সবগুলো পয়েন্ট যেন কাভার করে। তাহলে ট্যুরিস্ট এই কথাটা যোগ করতে হবে, হ্যাঁ। হু ভিজিটেড ডিফারেন্ট ব্রাইটন অ্যাট্রাকশন। ব্যাস, তাহলে এখন আপনার কথাটা সম্পূর্ণ হলো। কাজেই এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে ইন্ট্রোডাকশনের জন্য। এই যে পাঁচটা পয়েন্ট, টাইপ অফ চার্ট, তারপরে ভার্ব, তারপর টাইটেল, তারপরে প্লেস অথবা কি জানি টাইম, লিখলেই আপনার ইন্ট্রোডাকশন কমপ্লিট। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। এটা কিন্তু কম স্কোর পাওয়ার জন্য লিখতেছি। প্রথমত আমরা কম স্কোর পাওয়ার জন্য লিখবো, তারপর না এটাকে আমরা কি করব, চেঞ্জ করে এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাব, স্কিল বাই স্কিল শিখি আমরা, হ্যাঁ। তো এটা আমার ইন্ট্রোডাকশন ডান। এবার আপনার সামনে আমি আর একটা ইন্ট্রোডাকশন দিই। কি নিয়ে আলোচনা রে ভাই? এখানে আলোচনা হচ্ছে প্রাইস অফ ব্যানানা। না, আপনার একটু একটা নজর দেখে পড়ে ফেলেন। ফাইন, ওইটাই কপি করে আনি চলেন, তাহলে বারবার শেখা হয়ে যাবে। কপি পেস্ট, কপি পেস্ট, আনলাম। তো এটাও কি আমি লাইন চার্টে রাখবো, নাকি লাইন চার্টস লিখবো? এটা একটু আমাকে যদি আপনারা ক্লিয়ার করে বলেন, ভালো হয় আর কি। অনেকগুলো লাইন দেখতে পাচ্ছি, লাইন চার্টস লিখবো না লাইন চার্টে লিখবো? বলে দেন একটু আমাকে চ্যাট বক্সে। গুড, 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 চার্টে লিখবো। কারণ লাইন অনেকগুলা, কিন্তু চার্ট তো একটাই রে ভাই। তা লাইন চার্ট। আচ্ছা, ইট শোয়িং আমি ঠিকই রাখলাম। চেঞ্জেস ইন দ্য পার্সেন্টেজ অফ। আচ্ছা, এইবার তো কাহিনী ঘটে যাবে। আচ্ছা, এখানে কি আপনি পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন নাকি? এই বাম দিকে তাকান তো একটু, সবসময় বাম দিকে তাকাবেন, হ্যাঁ, এই যে বাম দিকে। এটা কি পার্সেন্টেজের মধ্যে পড়ে নাকি পড়ে, কার মধ্যে পড়ে দেখেন তো এটা। পার্সেন্টেজ বলবো এটাকে, না প্রাইস? গুড, প্রাইস। প্রাইস অফ, হ্যাঁ। কিসের প্রাইস বা কস্ট, কিসের প্রাইস? ব্যানানা। প্রাইস অফ ব্যানানা। তাহলে এটা তো সামারাইজ হয়ে গেল। আচ্ছা, ইন, আচ্ছা ইন ইংল্যান্ড, এটা ওয়ান কান্ট্রি,
এখানে কটা কান্ট্রি আছে? চারটা কান্ট্রি আছে। তাহলে আমরা বলে ফেলি যে ইন জাপান টাপান না বললে বলে ফেললাম ইন 4 ডিফারেন্ট কান্ট্রিজ। ফাইন। ওভার এ পিরিয়ড অফ, গুনি এবার, 96, 97, 98, 99, 2000, 1, 2, 3, 4, 9 ইয়ার্স। ওভার এ পিরিয়ড অফ 9 ইয়ার্স, স্টার্টিং হয়েছে 1996 থেকে। হয়ে গেছে ইন্ট্রোডাকশন। সো ইজি। ওকে। তারপরে এটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন এই গ্রাফের জন্য। তারপরে আমরা যদি আরেকটায় যাই, চলেন এবার আমরা একটা লাইন চার্ট অনেক করছি, এটা বাদ দিয়ে এবার আমরা পাই চার্টে যাই, দেখি পারি কিনা। দেন এটা আমাদের গ্রাফ। তাহলে ভাই এখানে কি আমি লাইন চার্ট লিখবো না অন্য কিছু লিখবো বলেন তো দেখি। গ্রেট গ্রেট। এই যে ভুলে যাচ্ছে সবার, এটা কিন্তু চার্ট না, এটা কিন্তু চার্টস। দুইটা চার্ট আছে। তাহলে পাই চার্টস। তাহলে ইসটা চেঞ্জ করে এবার আমাদের আর করে ফেলতে হবে, আর শোয়িং। আচ্ছা, চেঞ্জেস ইন দ্য পার্সেন্টেজ অফ, আচ্ছা এখানে কি পার্সেন্টেজ অফটা চেঞ্জ হবে? ইয়েস অর নো? নো, কারণ আমরা এখানে পার্সেন্টেজ গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি। কিসের পার্সেন্টেজ রে ভাই? এই যে এনার্জি প্রোডাকশন। এনার্জি প্রোডাকশন। আচ্ছা কোথায় হইতেছে রে ভাই? ভাই এটা নাই। কোথায় হইতেছে? কাটা। ওভার এ পিরিয়ড অফ কত বছর? আমার এখানে কিন্তু ওভার এ পিরিয়ড অফ কত বছর দিতে পারবো না, কারণ আমাদের তো একটা আমরা বলতে পারতেছি না। তাহলে এখানে আমাদের একটু লিখতে হবে ইন সেপারেট 2 ইয়ার্স। 3 বছর হলে 3 ইয়ার্স। কমাতে দিয়ে দেন বিটুইন 1995 অ্যান্ড 2005, ফুল স্টপ। একটু চেঞ্জ হলো, ইন সেপারেট 2 ইয়ার্স বিটুইন 9995 অ্যান্ড 2005। এই যে আপনার ইন্ট্রোডাকশন, মানে কম খরচ ইন্ট্রোডাকশন আর কি, মানে সাশ্রয়ী আর কি, সাশ্রয়ী ইন্ট্রোডাকশন, রিস্ক ফ্রি ইন্ট্রোডাকশন। কিন্তু এটাকে একটু বেটার স্কোরের দিকে যেতে চাই আমরা, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে তো ভাই বেটার স্কোর করলে বেটার স্কিল লাগবে, স্বপ্ন দেখে লাভ নাই। তো এটা বেটার স্কিল যদি আমরা যেতে চাই, তাহলে এক্সামিনের বেসিকটা যেখানে ফোকাস করেন, এই জায়গাটা ফোকাস করেন যে আপনি কিভাবে এটাকে পরিবর্তন আনলেন। কারণ বাকিগুলো, এটা কিন্তু ব্যান্ড 7, 8 এর পরিবর্তন সবাই পারে, কিন্তু আপনার রিয়েল যে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি সেটা আসলে এখানে প্রকাশ পায়, যেখানে আপনি এটা কিভাবে পরিবর্তন করলেন। এখানে আমরা যেভাবে পরিবর্তন করতে পারি দেখেন, এই কথাটাকে আমি নিয়ে আসলাম নিচে। শুরুতে চিন্তা করতে হবে যেটা, যে আমি এটা গুনতে পারি নাকি গুনতে পারি না, এনার্জি প্রোডাকশন এটা গোনা যায় কি গোনা যায় না। তাহলে আমার ফরম্যাটটা হবে এরকম, হাউ মাচ অবলিক হাউ মেনি প্লাস। এখন আপনি বলতে পারেন হাউ মাচ কখন গোনা যায় না, হাউ মেনি কখন গোনা যায়। এখন আপনার মাথার মধ্যে প্রশ্ন জাগবে যে আরে কোনটা গোনা যায় কোনটা গোনা যায় না, এটাই তো ঝামেলা লাগে যাবে। আমি একটা সহজ ট্রিক শিখাই। ধরেন আপনি একটু লজিক্যালি থিঙ্ক করবেন, ল্যাঙ্গুয়েজ না লজিক্যাল, ল্যাঙ্গুয়েজ অলওয়েজ লজিক্যাল। আপনি একটু লজিক্যাল থিঙ্কিং করবেন। সেটা হচ্ছে আমি একটা সংখ্যা দিলাম, 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা লেখেন চ্যাট বক্সে, বোঝাই আপনাদেরকে। একজন লিখছেন 39। ওকে ফাইন, এবি একটা সংখ্যা 39, ভাবছিলাম 7 বলবেন, লাকি 7, যাক এনিওয়ে।
39 বলছেন, তাহলে 39 দিয়ে আমরা একটু পরীক্ষা করে দেখেন। 39x মানে 39টা এক্স জীবনে শুনছেন না? ইয়েস আর নো বলেন তো। শুনছেন, তার মানে এটা কাউন্টেড, এটা হয়। আচ্ছা, 39টার সামনে আছে 39টা, এটা কি গ্লাস বলবেন না, যাই হোক গ্লাসে বলেন বা কাপ, কাপ 39টা কাপ জীবনে শুনছেন কিনা বলেন তো। শুনছেন, এটা হয়, কাজে কাউন্টেবল। আর একটা জিনিস, এই যে 39টা স্কেলস জীবনে হয় কিনা বলেন তো, শুনছেন কিনা, বাস্তবে দেখা যায় কিনা, যায়। তো এগুলা কাউন্টেবল। এবার আপনাদেরকে বলি, 39টা মিল্ক, 39টা দুধ হয় জীবনে শুনছেন? ওটা ভাই আনকাউন্টেবল, ওটা হয় না। আবার বললাম, 39টা পানি জীবনে শুনছেন? ওটা ভাই আনকাউন্টেবল। তারপরে ধরেন হচ্ছিল 39 জন মানুষ জীবনে শুনছেন? হয়, ইয়েস, ওটা তাহলে পিপল, তাহলে কাউন্টেবল। আমাদের 39টা চিনি শুনছেন? শোনেন না, ওটা ভাই আনকাউন্টেবল। আচ্ছা, 39 বস্তা চিনি শুনছেন? হ্যাঁ শুনছেন, ওইটা ভাই কাউন্টেবল। তাহলে কাউন্টেবল কোনটা আর আনকাউন্টেবল কোনটা, এটা এইভাবে লজিক্যালি থিঙ্ক করবে। বইয়ের পড়া বাদ দেয়, বই দিয়ে আসলে হয় না। লজিক্যাল থিঙ্কিং হচ্ছে এটা আসলে বাস্তবে হয় আর কি হয় না, একটা সংখ্যা বসায় টেস্ট করে ফেলে, ব্যাস ঘটনা শেষ। তাহলে আমরা একটু আসি, দেখেন হাউ মাচ এবং হাউ মেনির বিষয়টা। হাউ মাচ এবং হাউ মেনির বিষয়টা যদি গুনতে পারেন তাহলে কিন্তু হাউ মাচ, আর যদি গুনতে না পারেন তাহলে হাউ মেনি। ব্যতিক্রম একটা আছে, সেটা টাকা পয়সা ভাই, এটা কিন্তু গোনা যায়, কিন্তু এটা কিন্তু হাউ মেনি হয় না, এটা হাউ মাচ হয়। দিস ইজ বিকজ আপনি 1000 টাকায় গোনেন, সারা পৃথিবীর টাকার সাথে আপনার টাকার কোনো আসলে যায় না। এই আপনি দেখবেন যে যখন ব্যাংকে টাকা তুলতে যান না, 5 কোটি টাকা লোন যে, আপনি তো মনে করেন 1 লাখ 2 লাখ টাকা লোন নেন বা দিতে গেছেন, তুলতে গেছেন, তো কি তুলছেন, 2 লাখ টাকা মাত্র। সালমান দেব রহমানের জন্য ভাই কথাটা তো সত্যি না, উনি তো ভাই 5,000 কোটি টাকা ব্যাংক থেকে তুলছে বা তোলে বা জমা দেয়। উনি কিন্তু 5,000 কোটি টাকা মাত্রই লেখে, আপনার মতোই কিন্তু। সেও ফকির, আপনিও ফকির, বা সেও বড় লোক, আপনিও বড় লোক, একই কাতারে। কারণ সারা পৃথিবীর টাকার কাছে আপনার টাকার কিছুই না। এই জন্য ওটা কিন্তু হাউ মাচ, এটা কিন্তু হাউ মেনি না। এটা ধরেন না কিন্তু পরে, হ্যাঁ খালি একটাই ব্যতিক্রম, অন্যগুলো ব্যতিক্রম নেই। তাহলে কখন হাউ মাচের কখন হাউ মেনি ক্লিয়ার কিন্তু। হাউ মেনি কখন হবে, যখন আমি গুনতে পারবো। হাউ মাচ কখন হবে, যখন আমার গুনতে পারবো। ডান। এরপরে যেটা করবো, আমরা সাবজেক্ট লিখবো, একদম টানা একটা সাবজেক্ট তুলে আনবো আমরা, ভালো স্কোর পাওয়ার জন্য লিখতেছি। যদি এটা না পারেন তাহলে ওই উপরেরটা লিখবেন, এটা সহজ জিনিস। তাহলে সাবজেক্ট বের করবো, সাবজেক্ট কোনটা এখানে ভাই, সাবজেক্ট যেটা আমি সেটা বের করবো। এখানে সাবজেক্ট হচ্ছে এনার্জি প্রোডাকশন, এনার্জি, মূল কথা হচ্ছে এনার্জি। আরে ভাই এটার সাবজেক্ট কি বলেন তো আমাকে একটু, এই যে এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট কি বলেন তো একটু, একবার দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ এই তো বুঝে গেছেন, ব্যানানা, ব্যানানা। এটা সাবজেক্ট হচ্ছে কি, ব্যানানা, কলা, প্রতিদিন খান যেটা। তো এবার আসেন সাবজেক্ট। এইবার আমরা একটা ভার্ব খুঁজবো, ভার্ব। আমরা ভার্ব একটা নিয়ে আসতে হবে। এই ভার্বটা নিয়ে আসাটা একটু কঠিন। কেমন কঠিন? যেমন এখানে বলা হচ্ছে চেঞ্জেস কে ভার্ব করা যায় ইন দ্য পার্সেন্টেজ অফ এনার্জি প্রোডাকশন। তাহলে এই প্রোডাকশনকে ভার্ব করলে কি হবে, বলেন বলেন কি হবে, লিখে ফেলেন। প্রডিউসড। চিলড্রেনকে ইয়ে করলে কি প্রডিউসড হবে। এতটুকু শিখেন, পরে আর একটা ধাপ আছে কিন্তু, সেটা আমি পরে শিখাই। তাহলে আমরা এখন হিসাবের মধ্যে আসি, দেখেন এটাকে কিভাবে চেঞ্জ করে ফেলি। চেঞ্জেস ইন দ্য পার্সেন্টেজ অফ এনার্জি প্রোডাকশন। তাহলে এটা তো এনার্জি তো গোনা যায় না, গোনা যায় না, গোনা যায় না। 39টা এনার্জি তো হয় না। তাহলে হাউ মেনি কাটা, দিলাম হাউ মেনি কাইটা। সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে এনার্জি।
ব্যাস, হাউ মাচ এনার্জি। আর প্রোডাকশনের ভার্ব কি? প্রডিউস। এটা তো পাস্টের সাল আছে, প্রডিউসড লিখলাম। হাউ মাচ এনার্জি প্রডিউস হয়ে গেছে। এরপরে যে ডিসিশনটা, ডিসিশনটা হচ্ছিল হু। এই ভার্বটাকে আপনি প্রশ্ন করবেন হু। যদি জানেন কে প্রডিউস করেছে, এই গ্রাফ দেখে যদি বলতে পারেন, তাহলে আমরা এখানে এটাকে আমরা অ্যাক্টিভেই লিখে ছেড়ে দিব। আর যদি বলেন যে না ভাই আমি বলতে পারতাছি না কে প্রডিউস করছে, তাহলে কিন্তু আমি এটাকে প্যাসিভ করে ফেলবো। দেখেন তো কে প্রডিউস করছে হচ্ছে হলো এনার্জি ওয়াজ প্রডিউস, জানেন কে প্রডিউস করছে? ইয়েস অর নো বলেন তো। জানেন না। যেহেতু জানেন না, তার মানে এটাকে প্যাসিভ করে দিতে হবে। তাহলে হাউ মাচ এনার্জি ওয়াজ প্রডিউস, এই যে ভাই কপি করলাম আর এইখানে বসাই দিলাম পুরো এই জায়গাটাতে। এক্সামিনার একটা রিয়েল ফ্লেভার পাইছে, বুঝছেন? সেটা হচ্ছে কি, যে আপনি কিভাবে পরিবর্তন করতে সেটা জানেন, তারপর আপনি ব্যান্ড 7 পাবেন না। অবাক হয়েছেন কেন পাবো না? কেউ কি ধরতে পারছেন বিষয়টা? বলবেন একটু, কেন হবে না? কেউ ধরতে পারেন না? দেখেন, এখানে একটা জিনিস আমি অমিট করে গেছি, দেখছেন? এটা হচ্ছে কি, দেখেন এনার্জি প্রোডাকশন নিয়ে কথা বলছি, এই যে কোল, নিউক্লিয়ার, পেট্রোল, ভাই এগুলো নিয়ে তো কোনো কথা কই নেই। তাহলে আমার কি এটা, এই ইন্ট্রোডাকশন কি পুরো জিনিসটাকে কাভার করলো? করলো না। এটা একটা ইনকমপ্লিট ইন্ট্রোডাকশন। এখানে একটু বলে দিতে হবে হাউ মাচ এনার্জি ওয়াজ প্রডিউস ফ্রম ডিফারেন্ট সোর্সেস। এইবার ভাই ব্যান্ড সেভেন হয়েছে। এই যে হয়ে গেছে। ডান ভাই, আপনার ইন্ট্রোডাকশন নিয়ে নেন। The pie charts are showing how much energy was produced from different sources in separate 2 years between এত and এত। ব্যাস হয়ে গেল। সো ইটস ভেরি ক্লিয়ার, কিন্তু একদম ক্লিয়ার আলোচনা করলাম আপনাদের সাথে। তাহলে আমরা আগেরটার ইন্ট্রোডাকশনটা একটু দেখি, এইভাবে পরিবর্তন করব হাউ মাচ হাউ মেনি দিয়ে। লাইন চার্ট, এটা কিন্তু সেলস নিয়ে আলোচনা, প্রাইস নিয়ে আলোচনা। এটা পরে, এখানেও আবার একটা খেলা আছে। এইটা চেঞ্জ করবো, চলেন। চেঞ্জেস, হ্যাঁ, এই জায়গাটা তো চ্যালেঞ্জের জায়গা, তাই না? নিয়ে আসলাম এটাকে। ফাইন। ভাই টুরিস্ট কি গোনা যায়? ইয়েস অর নো? ইয়েস না? তাহলে হাউ মেনি? আচ্ছা, সাবজেক্ট কে? ভাই টুরিস্ট। হাউ মেনি টুরিস্ট এখানে ভিজিটেড। এবারে আর আপনাদেরকে নিয়ে খেলবো না, প্রশ্ন দিব না, বিরক্ত করব না, সরাসরি লিখে ফেললাম। হাউ মেনি টুরিস্ট ভিজিটেড ডিফারেন্ট ব্রাইটন অ্যাট্রাকশন। আচ্ছা, এইটাকে আমি এবার প্রশ্ন করি। ভিজিট করছিল, কারা ভিজিট করেছিল জানেন নাকি? বলেন তো, ইয়েস অর নো বলেন তো। কারা ভিজিট করেছিল এটা জানা যায় কিনা? জানেন কারা ভিজিট করেছিল? গুড, ইয়েস, টুরিস্টরা ভিজিট করেছিল। তাহলে ভাই এটা কিন্তু আর প্যাসিভ হবে না, এটা কিন্তু অ্যাক্টিভ হবে। লয়ে নিলাম, তাই এটা কপি, এটা ডান হয়ে গেছে। এই জায়গায় বসাই দিলাম। এবার একটা লাইনে আসছে, হাউ মেনি টুরিস্ট ভিজিটেড ডিফারেন্ট ব্রাইটন অ্যাট্রাকশন ইন ইংল্যান্ড ওভার পিরিয়ড অফ এত বছর এত বছর। হ্যাঁ, এবার আপনি কিন্তু আপনার লেভেলটা বুঝাইলেন এক্সামিনারকে। সো ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এখানে আরো কিছু কথা আছে, এবার আমার কথায় আসি। পরেরটা যেখানে আমি বললাম যে খেলা একটু আছে এখানে। তো প্রাইস মানে এটা কিন্তু সেলস, সেলস নিয়ে আলোচনা। হুম, সেলস এর ক্ষেত্রে আবার এই মাপবুড়িটা করতে যায় না।
হাউ মাচ হাউ মেনি, বা সেলস এর ক্ষেত্রে হাউ মাচ হাউ মেনি হবে না। এটা এমনি লেখা লাগবে, জানিয়ে রাখেন আর কি বিষয়টা। ঠিক আছে, শুধুমাত্র সেলস কে মাফ করে দিয়েন। ঠিক আছে, আর বাকি সবগুলারে এইভাবে পরিবর্তন করতে থাকবে। তাহলে এটাই হচ্ছে আপনাদের ইন্ট্রোডাকশন রাইটিং। খুবই ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। আপনাদের এখন একটা পরীক্ষা নিব আমি, দিস ওয়ান, এইটার ইন্ট্রোডাকশন আপনারা আমাকে লিখে চ্যাট বক্সে সেন্ড করবেন। সেন্ড করতে থাকেন, আমি চেক করে দিই। তাহলে যারা আমার সাথে আসলে অনলাইনে ছিলেন লাইভ ক্লাসে, তাদের জব হচ্ছে এই কমেন্ট বক্সে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশনটা লিখে দিবেন। আর যারা হচ্ছেন আমার সাথে জমে আছেন, তারা হচ্ছে চ্যাট বক্সে আমার ইন্ট্রোডাকশনটা লিখে দিবেন। হ্যাঁ, তাহলে যারা আমার সাথে আজকে লাইভ ক্লাসে ছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ গাইস। খুবই কৃতজ্ঞ যে আপনারা আমার সঙ্গে ছিলেন এবং আমার সাথে কন্টিনিউ করলেন আধা ঘন্টা। জানি না সময় নষ্ট হলো কিনা আপনাদের। ওকে, সময় নষ্ট হলে আমি খুব দুঃখিত। আমি চেষ্টা করেছি আর কি। এনিওয়ে, তাহলে যারা লাইভে ছিলেন তাদেরকে গুড বাই, গুড নাইট। আবার ভুলে যায়েন না কিন্তু, বৃহস্পতিবারে আবার দেখা হবে, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, অলওয়েজ। আমি, আপনি লিখেছেন আপনার সাথে একটু আলোচনা করি। দ্য লাইন চার্ট ইজ ডেমনস্ট্রেটিং, সামি আমি খুবই সরি, ডেমনস্ট্রেটিং ওয়ার্ডটা এখানে যাচ্ছে না। সো আপনি ওভার ট্রাই করে ফেলেছেন আর কি। দ্য অ্যাভারেজ এস্টিমেট অফ ইমিশন কার্বন ডাইঅক্সাইড বিটুইন, এখানে আরেকটা মিস্টেক আপনি করে ফেলেছেন, সেটা হচ্ছে হলো টু, টু হবে না, বিটুইন হলে অ্যান্ড হবে। অ্যামং ফোর ডিফারেন্ট, ইন ফোর ডিফারেন্ট কান্ট্রিজ, অ্যামং মানে ওদের মধ্যে, এখানে হলো ওইখানে হইতেছে, তাহলে আপনার এখানে ইন নিয়ে আসতে হবে। হ্যাঁ, অ্যাভারেজ এস্টিমেট কার্বন ডাইঅক্সাইড কথাটা হুবহু হয়ে গেছে। এই জায়গাটা আরেকটু পরিবর্তন আপনার কাছ থেকে আমি আশা করি। ইন্টারন্যাশনাল কোয়ালিটি ব্যান্ড 5.5। নেক্সট আর একজন লিখে পাঠালেন, আলী। দ্য চার্ট ইজ শোয়িং হাউ মাচ কার্বন ডাইঅক্সাইড ইমিশন পার পারসন। হাই হাই রে, এক জায়গায় তো ভুল করে ফেলেছেন আলী। সেটা হচ্ছে কি, ভার বানতে ভুলে গেছেন আপনি। হাউ মাচ কার্বন ডাইঅক্সাইড ইমিশন না, ইমিশন যদি বলতেন তাও হতো। ইমিশন, অথবা এখানে ভালো ওয়ার্ডটা একটু ভুলে গেছেন, এমিটেড। হ্যাঁ, এটাই তো ব্যান্ড 7, বাই পার পারসন। ইন হবে না, ফর হবে না গাইস, এটা না, ইন করতে হবে, ইন ইন, ইন করতে হবে। না কথা কি এত কেন বলতেন, ওভারে পিরিয়ড আপ, কত ফাইন একটা কথা শিখাইলাম আজকে।
একবাল, ইকবাল আপনি লিখে পাঠিয়েছেন। The line chart is showing how much carbon dioxide was emitted. এই নাইস, এই যে আপনি কাহিনী করে ফেলেছেন, এই যে আপনার একটা ব্যান্ড সেভেন। আমি একটু কারেকশন করে দিই ইকবাল। দেখেন, এইখানে না আপনি একটা কাজ করতেন, কমা দেন, কমা দিয়ে লেখেন স্টার্টিং ফ্রম 1997, ফুল স্টপ। এই তো হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, আজকে তাহলে আমরা ইন্ট্রোডাকশন লেখা শিখলাম। আপনাদের কাজ হচ্ছে নেক্সট দিনে, আজকে আমি একটু বাইরে যাব, তাই আমি আসলে একটু কন্টিনিউ করতে চাচ্ছি। আম, বৃহস্পতিবার ইনশাল্লাহ আমরা আরেকটা পার্ট নিয়ে আলোচনা করবো কিভাবে ওভারভিউ লেখা যায়। হ্যাঁ, তার কোনো কোশ্চেন থাকলে আমি একটু অন করি, আপনারা আমাকে একটু প্লিজ কোশ্চেন থাকলে একটু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই অনেক সময় হচ্ছে এই যে উপরে যে হেডলাইনটা থাকে বা এই যে টপিকসটা থাকে ওইটাতে অনেক সময় হচ্ছে স্যার অনেকগুলো চার্টে হচ্ছে আমি দেখছি যে বারটা এক্স্যাক্টলি ফাইন্ড করা মানে খুব টাফ হয়ে যাচ্ছে এবং এটাও ডিফাইন করা টাফ হয় যে এটা আসলে পেসিভলি লিখবো না অ্যাক্টিভলি লিখবো। তখন আপনাকে যেটা করতে হবে, এটা তো স্কিল। তখনই আপনাকে যেটা প্রশ্ন করতে হবে, এখানে যে ভার্বটা থাকবে, ভার্বকে প্রশ্ন করতে হবে কি, তাহলে আপনার এখানে একটা নলেজ দরকার, কখন অ্যাক্টিভ হয় কখন প্যাসিভ হয়। তাহলে এখানে আপনাকে যেটা করতে হবে, ভার্বকে প্রশ্ন করতে হবে কে। ওকে, যেমন এই প্রসেসটা আমি কিভাবে লেখা যায় দেখেন। এই যে হাউ মাচ কার্বন ডাইঅক্সাইড ইমিটেড, আমরা কিন্তু বেসিকলি এটা জানি, পার পার্সন এটা ইমিট করে। তাহলে আপনি যদি এখানে এভাবে লিখতে পারেন, হাউ মাচ পিপল, অথবা পার পার্সনে লেখেন আপনি। এখন দেখেন, এমিটেড কে এমিট করে, পার পার্সন এমিট করে, ভাই আমি এটা জানি, তাহলে এটাকে আমি প্যাসিভ করবো। ইচ্ছা করে এখানে প্যাসিভ লেখা যায়, ইচ্ছা করে অ্যাক্টিভ লেখা যায়। যদি আমি জানি যে কে আসলে কাজটা করছে ভাবটা, তাহলে আমি এখানে আসলে অ্যাক্টিভ করবো, আর না জানলে প্যাসিভ করবো, এইটা। আর ভার্বটা ফাইন্ড আউট করা যায় না, এটা ইউর রাইট, সামটাইমস এটা ভার বাহির থেকে আনতে হয়, দ্যাট ওয়াজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং হয়ে যায়। সেক্ষেত্রে তখনই এরকম চ্যালেঞ্জ পরীক্ষা হলে নেওয়া যাবে না। কারণ হচ্ছে পরীক্ষা হলে কোনো ওভার ট্রাই করা যাবে না। আগে থেকে ফিক্স থাকতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি মনে করেন যে বাজে হচ্ছে হলো, ঘড়ির দিকে তাকাবেন, ও মাই গড গুডনেস, 2 মিনিট 3 মিনিটের মধ্যে আমার এটা শেষ করতে হবে ইন্ট্রোডাকশন। 2 to 3 মিনিটের মধ্যে যা আসে, 2 to 3 মিনিটের মধ্যে ওকে পারতেছি না, তাহলে ওই যে আগের ফরম্যাট, চেঞ্জেস ইন দ্য সামথিং 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 দিয়ে আগাই যাবেন সামনে। এটা হলো সাজেস্ট। কারণ আপনি এখানে 9 পাইতে আসেন। হ্যাঁ, রাইটিং টাস্ক ওয়ানে আপনার এত বেশি পাওয়া লাগে না। রাইটিং টাস্ক ওয়ানে আপনি যদি 6 6.5 পান, গুড ইনাফ। এটাই আপনাকে রাইটিং টাস্ক টুতে 7-এর জন্য হেল্প করবে। ওকে, সো কাজে আপনার টার্গেট পয়েন্ট একটু লো রাইটিং টাস্ক। সো নো ওয়ারি অ্যাবাউট ইট। রাকিব রহমান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই যে এখন যে চার্টটাতে লেখা আছে, দা লাইন চার্ট ইজ শোয়িং হাউ মাচ কার্বন ডাইঅক্সাইড ওয়াজ ইমিটেড ইন 4 ডিফারেন্ট কান্ট্রিজ ওভার পিরিয়ড। এখানে ওই পার পার্সন কথাটা কি আনা লাগবে এই লাইনটাতে? যদি আনেন তাহলে ব্যাপারটা কমপ্লিট হবে। তাহলে কি ওইখানে ইমিটেড বাই পার পার্সন, তাই তো? গুড 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 গুড। ওকে, থ্যাংক ইউ। স্যার ওই ক্ষেত্রে কি এটা ওভার থিঙ্কিং হয়ে যাবে কি? মানে যদি পার্সনটা তো এখানে মানে উল্লেখ করা নাই, তো যদি এটাকে অ্যাড করা হয় এটাকে ওভার না না না, থিঙ্কিং কই আছে হবে এই না? যে পার পার্সন, দেখেন না টাইটেলটা পড়েন। ও স্যার সরি, ঠিক আছে। পার পার্সন অবশ্যই আনতে হবে। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যেহেতু বাইরে যাচ্ছি আমি একটু, তো আপনাদের সাথে আবার থার্সডেতে দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। ওদিন আমরা 2-3টা গ্রাফ দিব আপনাদেরকে, ওরা ইন্ট্রোডাকশন লিখে দিব। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। রেকর্ডিংটা চলে যাবে আপনাদের কাছে ইনশাল্লাহ।